ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে ভারতের সংবিধানের উপরে ভিডিও নিয়ে আসছি। অলরেডি আমরা মৌলিক কর্তব্য পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ 51 এ নম্বর ধারা পর্যন্ত। এবার আমরা করব হচ্ছে 52 থেকে 151 পর্যন্ত, অর্থাৎ হচ্ছে কেন্দ্রীয় ব্যবস্থাপনা। কেন্দ্রীয় ব্যবস্থাপনা কথাটার মানে হচ্ছে কি, আমাদের যে কেন্দ্রের যে সরকার চলছে সেই সরকারি ব্যবস্থাপনা, কেন্দ্রের যে সম্পূর্ণ ব্যবস্থাপনা চলছে তার ব্যবস্থাপনা। এটা একটা অফ টপিক ভিডিও, শুধুমাত্র তোমাদের কেন্দ্রীয় সরকারি ব্যবস্থা বা কেন্দ্রীয় ব্যবস্থা বা আমাদের যেটা ইউনিয়ন অফ স্টেটস যে কনসেপ্টটা রয়েছে, সেই ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে থেকে ইউনিয়নের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা এটাও জানবো যে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কিভাবে কাজ করে। তো দেখো, এখানে অলরেডি লেখাই আছে যে কেন্দ্রীয় ব্যবস্থা আর্টিকেল নাম্বার কত, 52 থেকে 151 পর্যন্ত। কেন? কারণ 152 পর থেকে আবার রাজ্য ব্যবস্থা শুরু হয়। আমাদের নর্মালি 4 ধরনের সরকারি সিস্টেম চলে। 4 ধরনের কি কি? একটা কেন্দ্রীয় সরকার, ইউনিয়ন, দেশের সর্বোচ্চ। এছাড়াও আমাদের যে 28টা রাজ্য এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে তোমার যে বিধানসভা রয়েছে তাদের একটা নির্দিষ্ট সরকার, যেটাকে আমরা রাজ্য সরকার বলি, সেটা একটা। স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং তোমার পৌরসভা, এটা একটা 3টা। আর স্যার সম্প্রতি হচ্ছে কোঅপারেটিভের মাধ্যম দিয়েও একটা হচ্ছে কি সাধারণ মানুষের মধ্যে জাগরণ তৈরি করানোর একটা চেষ্টা চলছে। অর্থাৎ বিভিন্ন মেকানিজম যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো এমনভাবে পরিচালনা হচ্ছে যাতে করে রাষ্ট্রীয় ব্যবস্থা আজকে যেখানে আছে সেখান থেকে উন্নততর হয় এবং রাষ্ট্রের একদম লাস্ট ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি ব্যবস্থাপনা পৌঁছে যায়, সেই উদ্দেশ্যে কিন্তু তৈরি করা। আজকের এই ভিডিওতে আমরা তার মধ্যে থেকে প্রথম যেটা অর্থাৎ ইউনিয়ন, তার সম্বন্ধে জানব। এবং ইউনিয়ন ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। ভারতবর্ষের সংবিধানে 52 নম্বর আর্টিকেল থেকে শুরু করে 151 নম্বর আর্টিকেল পর্যন্ত প্রায় 100টা আর্টিকেল শুধুমাত্র ইউনিয়ন সংক্রান্ত রয়েছে। তো যাই হোক, সেই ইউনিয়ন ব্যবস্থা সম্বন্ধে এই ভিডিওতে আমরা কিছু আলোচনা করছি। ক্লিয়ার? তো দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সবার প্রথমে দেখো, এটা বলছে ভারতের ইউনিয়ন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্রীয় ব্যবস্থা। অর্থাৎ মাথায় রাখবে, আমরা যে ইউনিয়ন অফ স্টেটস যে কথাটা বলি, যেটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাম্বার 1-এ লেখা রয়েছে, আর এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? সেই ইউনিয়ন অফ স্টেটসে কে কে আছে? অবশ্যই প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল সিস্টেম। সেন্ট্রাল সিস্টেম কত থেকে কত? 52 থেকে 151 এই ভিডিওতে আমরা জানবো। একটা যে স্টেট সিস্টেম, স্টেটের কত হচ্ছে 152 থেকে সম্ভবত হচ্ছে 213 পর্যন্ত, 213। তারপরে স্টেটের পরে আমরা জানবো হচ্ছে কি স্বায়ত্ত শাসন, হচ্ছে পঞ্চায়েত সিস্টেম। এবং এই পঞ্চায়েতি ব্যবস্থা সম্বন্ধে আমরা জানবো 243-এর পর থেকে জানবো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। পরপর এগুলো সম্বন্ধে আমাদের জানার ব্যাপার রয়েছে। তার মধ্যে থেকে এখানে আমরা যার সম্বন্ধে জানবো ইউনিয়নের কেন্দ্রীয় ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যবস্থা বলতে কার সম্বন্ধে? এই 52 থেকে 151 নম্বর ধারা পর্যন্ত। বলছে সংবিধান অনুযায়ী এই ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্রীয় বিষয় পরিচালনা হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে আইন বিভাগ, প্রশাসনিক বিভাগ এবং বিচার বিভাগ, 3টা বিভাগ পরিচালিত হয় এবং তারাই রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করে। অর্থাৎ আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হয় তার আইন বিভাগ রয়েছে, আইন বিভাগ মানে পার্লামেন্ট। বিচার বিভাগ রয়েছে, হচ্ছে তার সর্বোচ্চ স্থানে বসে রয়েছে সুপ্রিম কোর্ট। আর রয়েছে হচ্ছে কি হচ্ছে প্রশাসনিক বিভাগ। আইন বিভাগের সাথে সাথে জনপ্রতিনিধিদের একটা হচ্ছে কি ব্যবস্থাপনা, যেটা কার? রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে পরিচালিত হয়। অর্থাৎ প্রশাসনের হেড হচ্ছে কে? রাষ্ট্রপতি। আবার পার্লামেন্টেরও হেড হচ্ছে কে? রাষ্ট্রপতি, এবং তার সাথে 2টো কক্ষ রয়েছে। আমাদের দেশের অলরেডি আমরা জানি আর্টিকেল নাম্বার 50 অনুযায়ী জুডিশিয়াল সিস্টেম আলাদা। ঠিক আছে? এবার আমরা এখানে
কিভাবে এই আইন বিভাগ, প্রশাসনিক বিভাগ এবং বিচার বিভাগ কাজ করে, এই ভিডিওতে এখানে আমাদের একটা মাইন্ড ম্যাপ রয়েছে, এই মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা বুঝব। তো চলো আমরা নেক্সট যাচ্ছি, স্লাইডে যাচ্ছি। এই হলো সেই মাইন্ড ম্যাপ। এই মাইন্ড ম্যাপে কি রয়েছে দেখো, এই দেখো আমাদের কেন্দ্রীয় ব্যবস্থা। এই কেন্দ্রীয় ব্যবস্থাকে আমরা কি বলছি? ইউনিয়ন। এবং এই ইউনিয়ন কত থেকে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 52 থেকে 151। এই ইউনিয়ন কাকে কাকে নিয়ে রয়েছে? একটা বিচার বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে কি প্রশাসনিক বিভাগ। আমাদের দেশের হচ্ছে আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ কিন্তু স্বতন্ত্র নয়, এরা একে অপরের সাথে সমন্বয় রেখে কাজ করে। দেখো তার প্রমাণ হচ্ছে কি, এই দেখো এই যে দাগটা, এই দাগটাকে এই যে প্রশাসনের সাথে মিশেছে। এই দাগটা গিয়ে কার সাথে মিশেছে? প্রশাসনের সাথে, যিনি হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি একদিকে যেমন আইন বিভাগের সদস্য, অন্যদিকে আবার রাষ্ট্রপতি হচ্ছে প্রশাসনের হেড। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে কি লক্ষ্য করো, আমাদের দেশের বিচার বিভাগ কিন্তু স্বতন্ত্র। স্বতন্ত্র কেন? বিচার বিভাগে দেখো কারোর সাথে কিন্তু লিঙ্ক নেই। বিচার বিভাগের সব থেকে উপরে হেড কে আছে? হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশে একটাই। এরপরে হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট কটা আছে? 25টা। এরপরে হচ্ছে বিভিন্ন জেলা কোর্ট। এই জেলা কোর্টের সংখ্যা কটা? তো জেলা কোর্টের সংখ্যা মোটা মানে বলা মুশকিল, প্রতিটা জেলাতে কম বেশি একটা একটা করে থাকবে। তারপরে হচ্ছে জেলা কোর্টের নিচে হচ্ছে সাব ডিভিশনাল কোর্ট। জেলা কোর্টের নিচে ছোট ছোট যে কোর্টগুলো হয়, ঠিক আছে, সাব ডিভিশনাল এবং অন্যান্য কোর্টগুলো, সেগুলো জেলা কোর্টের আন্ডারে কাজ করে। অর্থাৎ ছোট ছোট কোর্টগুলো এবং সাব ডিভিশনাল কোর্টগুলো হচ্ছে জেলা কোর্টের আন্ডারে কাজ করে। জেলা কোর্টগুলো আবার হচ্ছে কি হাইকোর্টের আন্ডারে কাজ করে। হাইকোর্টগুলো কিন্তু আবার হচ্ছে কি কার আন্ডারে কাজ করে? সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ করে। অর্থাৎ আমাদের দেশের বিচার বিভাগ পুরোপুরি হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র কথার মানে হচ্ছে কি বিচার বিভাগ কোনোভাবে কিন্তু অন্যের সাথে কিন্তু সম্পর্কিত নয়। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় বিচার বিভাগ স্বাধীন। আমাদের দেশে শুধুমাত্র যদি কি যুক্ত রয়েছে একে অপরের সাথে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আইন বিভাগ এবং হচ্ছে কি প্রশাসনিক বিভাগ। আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ কিভাবে যুক্ত রয়েছে? আইন বিভাগ তিনটে। আইন বিভাগ মানে পার্লামেন্ট। আমাদের যেটা কেন্দ্রে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট 3টি অংশ নিয়ে তৈরি। কটা অংশ নিয়ে? 3টি অংশ নিয়ে। সেই 3টা অংশ কি কি? একটা লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। আমি আবার বলছি, লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি। আমরা সবাই জানি এই লোকসভা পরিচালনা করে হচ্ছে কে? স্পিকার এবং ডেপুটি স্পিকার। যখন লোকসভাতে অধিবেশন চলে, বেশিরভাগ ক্ষেত্রে স্পিকারকেই দেখতে পাওয়া যায়। স্পিকার কোনো কারণবশত যদি না থাকে বা অসুস্থ হয়ে গেল, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার কাজ করে। আবার এদের এই যে স্পিকার এবং ডেপুটি স্পিকার যে হচ্ছে কি লোকসভাকে পরিচালনা করে, তার আন্ডারে কাজ করে হচ্ছে কতজন? সময় হচ্ছে লোকসভার প্রায় 550 জন সদস্য। আগে 552 জন ছিল। সম্প্রতি অ্যাংলো ইন্ডিয়ান দুজনকে বাদ দেওয়া হয়েছে, 550। কিন্তু 550টা সিট নেই, 543টা সিট রয়েছে। তাহলে স্যার 7টা সিট কোথায় গেল? তার মধ্যে থেকে পাক অকুপাইড যে কাশ্মীর রয়েছে, সেখানকার সিটগুলো রয়েছে। তাহলে অর্থাৎ এই যে 550টা সিটে সাধারণ মানুষ সরাসরি এই লোকসভার এমপিদেরকে ভোট দিয়ে জিতায়, এবং এই লোকসভাকে সরাসরি পরিচালনা করে হচ্ছে কি স্পিকার এবং ডেপুটি স্পিকার, এবং স্পিকার এবং ডেপুটি স্পিকারই হচ্ছে কি লোকসভার হচ্ছে কি মেশিনারিকে পরিচালনা করে। ঠিক আছে, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাতে যেমন সরাসরি জনগণ ভোট দিয়ে লোকসভার এমপিদেরকে নিয়ে আসে, রাজ্যসভাতে কিন্তু সেটা নিয়ে আসে না। সবার প্রথমে বলি, রাজ্যসভা পরিচালনা করে হচ্ছে কে? চেয়ারম্যান। পদাধিকার বলে চেয়ারম্যান, কিন্তু বাস্তবে যে চেয়ারম্যান সে কিন্তু আমাদের দেশের উপরাষ্ট্রপতিও বটে। উপরাষ্ট্রপতি অর্থাৎ আমাদের দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করে। এবার সেই চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি যদি কোনো কারণবশত যদি না থাকে, সেক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান কাজ করবে। কোনো কারণবশত যদি উপরাষ্ট্রপতি না থাকে, হয়তো পদত্যাগ দিয়ে দিয়েছে, বা উপরাষ্ট্রপতি মারা গেছে, বা উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেছে,
উপরাষ্ট্রপতি বিদেশ সফরে গেছে, অর্থাৎ চেয়ারম্যান নেই। চেয়ারম্যান যদি না থাকে সেক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান কাজ করে। কোথায় কাজ করে? রাজ্যসভায় কাজ করে। এবং এই রাজ্যসভার মোট সদস্য সংখ্যা, সাধারণ সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। এই 250 জনের মধ্যে এই 250 জন যে সদস্য রয়েছে এরা কিন্তু কেউ সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু আসে না। আমাদের প্রায় 28টা রাজ্যের বিধানসভা রয়েছে এবং এই 28টা রাজ্যের বিধানসভার সাথে সাথে আরও 3টে কেন্দ্রশাসিত অঞ্চলও বিধানসভা রয়েছে। সেই 3টে অঞ্চল কি কেন্দ্রশাসিত অঞ্চল? একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে পুদুচেরি, আর একটা হচ্ছে কি জম্মু এবং কাশ্মীর। তো সবাই যারা বিধায়ক রয়েছেন তারা ভোট দিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যদেরকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠায়। রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা 250 জন। এর মধ্যে থেকে রাষ্ট্রপতি মনোনীত করে কতজনকে? 12 জনকে। আর বাদবাকি হচ্ছে তার মানে 238 জন হচ্ছে বিভিন্ন রাজ্যের এমএলএ দ্বারা সবাই নির্বাচিত হয়ে আসেন। অর্থাৎ সরাসরি সাধারণ জনগণ কিন্তু রাজ্যসভার সদস্যদেরকে নির্বাচিত করেন না। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিসভা বলার আগে আমরা মোটামুটি আইন বিভাগটা বুঝে নিলাম। এবার আইন বিভাগের পরে আরেকটা বিভাগ রয়েছে যার নাম হচ্ছে প্রশাসনিক বিভাগ। এই প্রশাসনিক বিভাগের হেডকে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি আবার হচ্ছে কি পার্লামেন্টেরও হচ্ছে একটা অংশ। পার্লামেন্টে কোনো বিল পাস করতে গেলে শুধু লোকসভা এবং রাজ্যসভায় পাস করলে হবে না, তার সাথে সাথে রাষ্ট্রপতিরও সই লাগবে। রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর রাষ্ট্রপতি প্রশাসক হিসাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে সারা দেশে সেটাকে পাঠাবে। অর্থাৎ প্রশাসনের হেড হচ্ছে কে? রাষ্ট্রপতি। কিন্তু প্রশাসনের হেড হলেও রাষ্ট্রপতি হলেও রাষ্ট্রপতির নামে চলে। বাস্তবে প্রশাসন পরিচালনা করে হচ্ছে কে? প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেখো এই কথাটাই লেখা আছে যে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এরাই চলে হচ্ছে কাকে? কেন্দ্র সরকারকে। এই যে কেন্দ্র সরকার, এই কেন্দ্র সরকারে বিভিন্ন ধরনের মন্ত্রী থাকে। কেউ থাকে ক্যাবিনেট মন্ত্রী, কেউ থাকে রাজ্যমন্ত্রী, কেউ থাকে হচ্ছে প্রতিমন্ত্রী। এই যত ধরনের মন্ত্রী, সেটা প্রতিমন্ত্রী হতে পারে, রাজ্যমন্ত্রী হতে পারে, ক্যাবিনেট মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী নিজেও হতে পারে। তারা সবাই কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির প্রতি দায়বদ্ধ নন। রাষ্ট্রপতি হেডে আছে কিন্তু রাষ্ট্রপতির প্রতি দায়বদ্ধ নন। কার প্রতি দায়বদ্ধ? লোকসভার প্রতি দায়বদ্ধ। কেন স্যার লোকসভার প্রতি দায়বদ্ধ? তার পিছনে মূল কারণ হচ্ছে যে লোকসভাতেই শুধুমাত্র একটা সভা যেখানে সরাসরি জনগণ ভোট দিয়ে প্রার্থীকে পাঠায়। কোথাকার? কেন্দ্রীয় ব্যবস্থাপনা। অতএব লোকসভার ক্ষমতা রাজ্যসভার থেকেও বেশি। লোকসভার ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির ব্যবস্থাপনার থেকেও বেশি। রাষ্ট্রপতি প্রশাসনের হেড। কিন্তু মাথায় রাখতে হবে 44তম সংবিধান সংশোধনী যখন হয়েছিল তখনই কিন্তু ক্যাবিনেটের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়। অবশ্য 42তম সংবিধান সংশোধনীর সময় এটা স্পষ্ট করা হয়েছিল। তাহলে হলো গিয়ে কি আমাদের দেশে বিচার বিভাগ আলাদা, আমাদের দেশে আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ সমন্বয় রেখে কাজ করে এবং এইভাবে আমাদের কেন্দ্রীয় ব্যবস্থাপনা চলে। এই কেন্দ্রীয় ব্যবস্থাপনায় তাহলে হচ্ছে 3টে মেশিনারি রয়েছে, যেখানে বিচার বিভাগ পুরোপুরি আলাদা এবং বিচার বিভাগ কার আন্ডারে চলে? সুপ্রিম কোর্টের আন্ডারে চলে। অন্যদিকে আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ পুরোপুরি একে অপরের সাথে সমন্বয় রেখে চলে। এক্ষেত্রে আইন বিভাগ আইন তৈরি করে, প্রশাসনিক বিভাগ সেই আইনকে সারা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে ইমপ্লিমেন্ট করে। আশা করি বুঝাতে পেরেছি। এর পরবর্তীতে দেখো এখানে এছাড়াও এই ক্যাবিনেটে আরও দুটো জিনিস আমাদের এই ক্যাবিনেট বলছি কেন্দ্রীয় ব্যবস্থাপনা আরও দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল এবং ক্যাগ। সম্ভবত এটা ধারা নম্বর হচ্ছে 78, এটা হচ্ছে 148 ধারা। অ্যাটর্নি জেনারেলকে এই কেন্দ্রীয় ব্যবস্থাপনার তোমার হচ্ছে কে? উকিল। অর্থাৎ হচ্ছে কেন্দ্র সরকারের উকিল, যে সরকারি ব্যবস্থাপনা চলবে তার উকিল। কোথায় ওকালতা করবে? দেশের যে কোনো কোর্টে হতে পারে। যদি রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কিন্তু সেই সদস্য মানে সেই ক্ষমতা ভোগ করে। এবং অ্যাটর্নি জেনারেলই এমন একজন ব্যক্তি যে লোকসভা এবং রাজ্যসভার সদস্য না হওয়ার পরেও লোকসভা বা রাজ্যসভার মধ্যে যে কোনো সভাতে গিয়ে কি করতে পারে? নিজের বক্তব্য রাখতে পারে।
এর পরবর্তীতে যে ব্যক্তি সম্বন্ধে বলবো তার নাম হচ্ছে ক্যাগ। ক্যাগ কথাটার মানে হচ্ছে কি স্যার? কম্পিটিটর অ্যান্ড অডিটর জেনারেল। এ হচ্ছে কি আমাদের দেশের মুখ্য হিসাব রক্ষক। মানে আমাদের দেশে যে এত বড় যে একটা মেশিনারি চলছে, সেই মেশিনারি হিসাব রাখছে হচ্ছে কি ক্যাগ। এই ক্যাগ নির্দিষ্ট যে অফিস রয়েছে, সেই অফিস যে রিপোর্ট তৈরি করবে, সেই রিপোর্টটা ফের জমা করবে কোথায়? পার্লামেন্টে। পার্লামেন্টে বিভিন্ন কমিটি আছে, সেই কমিটিগুলোতে। তাহলে এইভাবে কেন্দ্রীয় ব্যবস্থাপনা চলে। তাহলে কেন্দ্রীয় ব্যবস্থাপনার আমরা এই 52 থেকে 151 নম্বর ধারার মধ্যে এদের সম্বন্ধে পড়বো। আর কার কার সম্বন্ধে? প্রথমে রাষ্ট্রপতি, তারপর উপরাষ্ট্রপতি, তারপর ধরো হচ্ছে লোকসভা, এবং লোকসভার সাথে হচ্ছে লোকসভার মেশিনারি অর্থাৎ হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপর রাজ্যসভার মেম্বার, তার সাথে হচ্ছে কি চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এদের সবার সম্বন্ধে কি আমরা পড়ব। এছাড়াও আমরা হচ্ছে কি রাষ্ট্রপতি সম্বন্ধে সেপারেট জানবো, প্রধানমন্ত্রী সম্বন্ধে জানবো, ক্যাবিনেট সম্বন্ধে জানবো, ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রী সম্বন্ধে জানবো। আবার ফের আলাদাভাবে আমরা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্যান্য কোর্টের যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। আশা করছি ভিডিওটা এখানে আমরা শেষ করছি। ঠিক আছে? এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ভিডিওটা হচ্ছে কি আমাদের কিভাবে ইউনিয়ন সিস্টেম একসাথে কাজ করে তার জন্য এক্সট্রা করে এই ভিডিওটা দিলাম। এর পরবর্তী ভিডিও আমাদের রাষ্ট্রপতির উপরে শুধুমাত্র আসবে, 2টো ভিডিও আসবে, সেই ভিডিও আসার অপেক্ষায় থাকো। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুকে বা তোমাদের আরও যারা মানে এই পড়াশোনায় আগ্রহী যারা ব্যক্তিবর্গ তোমাদের পরিচিত রয়েছে তাদেরকে শেয়ার করতে পারো। আশা করছি এই ভিডিওগুলো দেখলে তাদের বেসিক নলেজটা কিন্তু সাবজেক্টের তৈরি হবেই হবে। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।